অঙ্গ প্রত্যঙ্গ আপনি বিক্রয় করেন, একটু এই অভিযোগটা নিয়ে যদি বলেন। প্রথম কথা হলো কোথায় বিক্রি করছি, আপনাদের কাছে প্রশ্ন। কে আমার কাছে প্রোডাক্ট কিনছে? অঙ্গ, যে কোনো অঙ্গ বলেন, চোখ বলেন বা লিভার বলেন, যেটাই বলেন, প্রত্যেকটা অঙ্গ বিক্রি করতে তো একটা স্থান লাগবে, একটা হসপিটাল লাগবে, থিয়েটার লাগবে, অপারেশন থিয়েটার লাগবে, এবং যার শরীরে স্থাপন করা হবে। অঙ্গ তো যে না প্রোডাক্ট না যে খুলে নিলাম বাজারে যে ভাগা দিয়ে বিক্রি করে ফেললাম। আর মানুষের অঙ্গ তো খাওয়ার কোনো ব্যাপার না। এই অঙ্গগুলি কোনো না কোনো মানুষের শরীরে স্থাপন করা হয়েছে সেই মানুষটাকে। এবং দীর্ঘ 10 বছর ধরে আমি কাজ করতেছি, তার মানে দীর্ঘ 10 বছর ধরে আমি অনেক অঙ্গ বিক্রি করছি বা করছি। সেই মানুষগুলোর মধ্যে এই 10 বছরের মধ্যে আমি যদি 100 মানুষ 1000 মানুষকে লাগাই, মানে বিক্রি করি, সেখান থেকে একজন মানুষকে একটু দেখান। তো যারা আমি তো অঙ্গটা নিয়ে কারো না কারো শরীরে লাগাইছি বা বিদেশে পাচার করছি বা বিদেশে কারো কাছে বেচছি, সেই ডকুমেন্টগুলো তো আপনাদের কাছে থাকার কথা। যেহেতু আপনারা এই যে গণমাধ্যম প্রকাশ হয়েছে কালবেলা এটাকে 4 মাস বলছে, যে উল্লেখ করছে 4 মাস ধরে তারা অনুসন্ধান চালাইছে। তো 4 মাস বসে কি তারা অনুসন্ধান করে, তাদের টিম অনুসন্ধান করে বের করতে পারলো না যে কোন জায়গায় কিভাবে কবে কয় তারিখে বিক্রি করা হয়েছে? তার একটা ডকুমেন্ট আপনারা চান, অথবা আমার একটা সিঙ্গেল ফটো দেখান। আমি কোনো হসপিটালে বা কোনো জায়গায় দাঁড়ানো আছি, যে যেখানে আইসিউর সাপোর্ট, আইসিইউ লেখা আছে, সিসিইউ লেখা আছে বা ওটি লেখা আছে, যেখানে দাঁড়ানো আছি আমি, এবং আমার এই কিডনি ভিতরে কিডনি ট্রান্সফারেশন হইতেছে, আমি বাইরে দাঁড়ানো আছি, এরকম একটা ছবি দেখান, মাত্র একটা ছবি দেখান, আর কিছু চাই না। এটি লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গটি উঠে এসেছে প্রতিবেদনে, এই যে লাশের শরীরে যে কাটাছেঁড়ার যে প্রসঙ্গ, এটি নিয়ে আপনার কি বলেন? আমার প্রত্যেকটা, আমার কাছে যত বাবা মা আছে প্রত্যেকটা শরীরেই কাটা ছেঁড়া এবং আছে। আপনাদের দেখাইলে এটা ভাইলেন্স ধরবে আপনাদের, তারপর আপনাদের দেখাই, আপনারা ব্লার করে দেন, জয় করেন। এই যে উনি রাস্তায় পড়েছিল, লুঙ্গিটা শক্ত করে বাঁধা ছিল, ঘষায় এখানে ঘা হয়ে গেছে, দাগ হয়ে গেছে। এটা দাগ, এটা অপারেশনের দাগ না, এটা দাগ। ওনার পা নাই, ওনার আঙ্গুল নাই, ওনার প্রসাবের রাস্তা নাই। তাহলে বর্তমানে যে কথাটা বলতেছিলাম, যে বর্তমানে আমরা গল্প শুনি যে 20 দাম পুরুষের একটা 50 লাখ টাকা বেচা যায়, ওনার তো নেই। তাহলে এই 50 এই বিক্রি করে ফেলাইছি। আমার প্রত্যেকটা বাবা মার শরীরে ঘা পচন আছে। আমরা সেই সমস্ত মানুষকে রাস্তা থেকে তুলে আনি যাদের নিজের শরীর বহন করার মতো ক্ষমতা নাই, যারা উঠে চলাফেরা করতে পারে না। একই সাথে যাদের কাছে মানুষ যায় না, পচা দুর্গন্ধে রক্ত বমি পোকায় আক্রান্ত হয়ে রাস্তায় পড়ে থাকে, তাদেরকে রাস্তা থেকে তুলে আনি, পরিচর্যা করি। এখন বলবেন কেন পরিচর্যা করি? ভাই, এরা তো কুকুর বিড়াল না, এরা তো মানুষ, এদের তো একটা অধিকার আছে, বা এরা তো আমাদের মতো, আপনিও যে কোনো সময় এই অবস্থাতে আসতে পারি। সেই জায়গাটা থেকে মানবিকতা থেকে করতেছি। তার প্রতিবেদনে যেটি, গণমাধ্যমের যে প্রতিবেদনে যেটি আসলে প্রকাশিত হয়েছে, যে সেখানে 835 জনের আসলে সংখ্যাটি তারা পেয়েছেন না, 835 জনের সংখ্যা পাননি, বাকি যে কজনের সংখ্যা তারা সেই সরজমিন প্রতিবেদনে পেয়েছেন। তারা ওইভাবে তদন্ত করে নাই। আপনাদের একটা জিনিস বলি, আমরা যে মানুষগুলোকে রাস্তা থেকে তুলে আনি, তাদের ভোটার আইডি কার্ড থাকে না, জন্ম নিবন্ধন থাকে না, তাদের কোনো পরিচয় পাওয়া যায় না। এমনকি আমরা কয়েকবার পিবিআই এর মাধ্যমে ফিঙ্গারিং দেওয়ার চেষ্টা করছি, তো রাস্তায় চলতে তাদের শরীরের ফিঙ্গারিংও আসে না, পরিচয় সনদ খুঁজে পাওয়া যায় না। যখন ওরা মারা যায়, তখন আসলে বাংলাদেশের ঢাকার শহরস্থ কবরস্থানগুলোতে ভোটার আইডি কার্ড, জন্ম নিবন্ধন বা পরিচয়পত্র ছাড়া কোনো দাফন কাফন করা যায় না। চাই একটা মাধ্যমে, সেটা হলো গোপনে ঘুষ দিলে। এখন আমি যদি গোপনে ঘুষ দিয়ে মাটি দিচ্ছি, সেক্ষেত্রে তার রসিদ থাকবে না। আসলে কাজের একটি স্বচ্ছতার জন্য এই যে এখন যে অভিযোগগুলোর আপনি সম্মুখীন হয়েছেন, তখন কি মনে হয় না যে আপনার কাজের আসলে স্বচ্ছতার জন্য কাগজগুলো, এই যে প্রয়োজনীয় যে ডকুমেন্টস দরকার, আমি বলি সেই সব কাগজ যেন থাকে বা সব কাগজ যেন আমি ব্যবস্থা করতে পারি, সেই জন্য বাংলাদেশের প্রশাসনের বারবার দ্বারস্থ হয়েছি আমি। আমার কেউ তাদের সেই কবরস্থ করার জন্য দায়িত্ব নেয় নাই। এই দেখে বলছেন যে আপনার প্রশাসন থেকে যে সহযোগিতা পাওয়ার কথা, আপনি সেটি পান না? পাই নাই, সমাজ কল্যাণ থেকে পাই নাই, কোনো মন্ত্রণালয় থেকে পাই নাই। আমি আপনাকে একটু পড়ে শোনাই। এই চিঠিটা পাঠানো হয়েছে 29/3/21 সালে। পাঠানো হয়েছে কার কাছে? বরাবর মাননীয় মন্ত্রী সমাজ কল্যাণ, মাননীয় সচিব সমাজসেবা অধিদপ্তর, মাননীয় সচিব স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমি ভাই মাননীয় জেলা প্রশাসক জনসন ঢাকা জেলা, সকলের কাছে আমি এরকম অনেকবার চিঠি পাঠাইছি। গ্রুপ আছে আমার কাছে, যে স্যার এখানে উল্লেখ আছে বিষয় অজ্ঞাত বৃদ্ধ বাবা মাদের সৎকার ও দাফন কাফন প্রসঙ্গে, এবং আমি হাইকোর্টের ব্যবস্থা করি। এখানে আমি পিটিশন রাখছি, যেখানে পিটিশনে লেখা আছে আমি যে কোনো কবরস্থানে দাফন কাফন করার মতো অবস্থা আমাকে করে দেবে। এই পিটিশনের রায়ের পরেও আমি যখন এই চিঠি চালাচালি করছি, কেউ দায়িত্ব নেয়, আমি গোপনে দাপন কাপন করছি। এবং আমি এটা দাপন কাপন করছি কিভাবে? আমাদের স্টাফদের আত্মীয় স্বজনের সাথে, তোর দাদি মারা গেছে কবর দিয়ে, তোর চাচি মারা গেছে কবর দিছি। এখন আসেন একটা কথা, যেহেতু অঙ্গ ট্রান্সফার বা এলিগেশন আনছে, আমরা আপনাদের কিছু রসিদ দিই, রসিদগুলি নিয়ে আপনারা তদন্ত করেন, করে যে কোনো, এবং আমার সাভারে যে কবরস্থান আছে সেইখান থেকেও একটা লাশ উঠান, এবং বিভিন্ন সরকারি কবরস্থান থেকে লাশ উঠাই একটা লাশের তদন্ত করেন, ময়নাতদন্ত করেন, যে ওখানে যদি কিডনি বা চক্ষু না থাকে, তখন আপনারা যে শাস্তি দেবেন সেই শাস্তি মাথা পেতে নেবেন। মিল্টন সমাদদারের কোনো আসলে লাঠিয়াল বাহিনী বা বন্দিশালা আছে? এই যে সব লাঠি দিয়ে বসে রয়েছে, এরা যারা দিন রাত রক্ত পানি করে কি করে অসহায় মানুষের দেখভাল করে। ভাই, আইনি ব্যবস্থা যে নিব, বাংলাদেশের যে পরিস্থিতি, আইনি ব্যবস্থা কার বিরুদ্ধে মামলা করবো? মামলা করে দৌড়বে কিনা? এই টাকা পাবো, 12,000 টাকা দিয়ে মামলা চালাবো? বলছিলেন যে আপনার টাকা তো
এটা তো আমার অ্যাকাউন্টে যে টাকা আছে সেটা তো আছে অসহায় মানুষের টাকা, দানের খরাতের টাকা, সেই টাকাতে তো আমি মামলা চালাবো না, সেটা তো আমি করবো না। ব্যাপারটি তো আসলে শুধু আশ্রম কেন্দ্রিক না, একজন মিল্টন সমাচারকে নিয়েও বিভিন্ন অভিযোগ, সেই অভিযোগ কিন্তু আপনার ব্যক্তি অভিযোগ। যতক্ষণ আমি মানুষের পিছনে লাগতে যাবো ততক্ষণ যদি কাজ করি অনেক ভালো বেশি কাজ করতে হবে। আমার সেই সময় নেই। আমার যদি এই 2টা দিন আমি যদি বসে থাকি আমার বাবা মা ড্রেসিং হবে না। আমি যদি এইসব বিষয় নিয়ে দৌড়াদৌড়ি করি তাহলে এই মানুষগুলো কষ্ট থাকে। কি দরকার বলেন? যেটা সত্য মানুষ তো সময় জানতেই পারবে, অসুবিধা কি?